সুপ্রিম কোর্টে কোনোদিনই সাধারণ দিন বলে কিছু হয় না, তাই না? কিন্তু কিছু দিন থাকে যা ইতিহাস তৈরি করে দেয়। ১৮ই নভেম্বর ছিল ঠিক তেমনই একটা দিন। আজকে আমরা ওই একটি দিনের ৫টি যুগান্তকারী রায়কে সহজভাবে বোঝার চেষ্টা করব, যা আমাদের দেশের শিল্প, পরিবেশ এবং নাগরিক অধিকারের ভবিষ্যৎকে অনেকটাই প্রভাবিত করতে চলেছে। চলুন শুরু করা যাক। তো প্রশ্নটা হলো, ১৮ই নভেম্বর সুপ্রিম কোর্টের ঠিক কী এমন ঘটেছিল? শুনতে খুব সহজ প্রশ্ন মনে হলেও এর উত্তর কিন্তু আমাদের বিচার ব্যবস্থা আর সমাজের বেশ কিছু জটিল দিক খুলে দেবে। ওই একটা দিনেই আদালত এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যা অনেক পুরনো ধারণাকে একেবারে নাড়িয়ে দিয়েছে। চলুন এক নজরে দেখে নিয়ে আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব পরিবেশগত ছাড়পত্রের বিষয়ে একটা বড়সড় ইউটার্ন। তারপর নদী দূষণ নিয়ে সরকারের ব্যর্থতার কথা, আদালতের নিজস্ব শৃঙ্খলা রক্ষার বার্তা, এরপর একটা ধর্মান্তরকরণ আইনের সাংবিধানিক চ্যালেঞ্জ, আর শেষে থাকবে টেক জায়ান্ট অ্যাপল, গুগল আর পেটেন্টের এক আন্তর্জাতিক মামলা। চলুন শুরু করা যাক আমাদের প্রথম বিষয় দিয়ে, পরিবেশগত ছাড়পত্র আর আদালতের সেই অবাক করা ইউটার্ন। কারণ আদালত তার নিজেরই দেওয়া একটি পুরনো রায়কে পুরোপুরি প্রত্যাহার করে নিয়েছে। আচ্ছা, এই ব্যাপারটা বুঝতে হলে এক্স পোস্ট ফ্যাক্টো ক্লিয়ারেন্স এই কঠিন শব্দটার মানেটা একটু সহজ করে বোঝা দরকার। নিয়মটা কি? যে কোনো প্রজেক্ট শুরুর আগে পরিবেশে ছাড়পত্র নিতে হয়, তাই তো? কিন্তু এই এক্স পোস্ট ফ্যাক্টো মানে হলো কাজ অলরেডি শুরু হয়ে গেছে, হয়তো একটা কারখানাও চালু হয়ে গেছে, আর তারপর অনুমোদনের জন্য আবেদন করা হচ্ছে। মানে ব্যাপারটা অনেকটা গাড়ি চালানো শিখে ফেলার পর ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করার মতো। এই স্লাইডটা দেখলেই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, মাত্র কয়েক মাস আগে মে মাসের একটা রায়ে আদালত সাফ জানিয়ে দিয়েছিল যে কাজ শুরু করার পর পরিবেশগত ছাড়পত্র দেওয়া যাবে না, এটা বেআইনি। কিন্তু নভেম্বরের এই নতুন সিদ্ধান্তে আদালত নিজের সেই রায়টাই পুরোপুরি বাতিল করে দিল। মানে যে দরজাটা এত শক্ত করে বন্ধ করা হয়েছিল সেটা আবার হাট করে খুলে গেল। এর প্রভাবটা কি দাঁড়াবে? দেখুন, একদিকে শিল্প সংস্থাগুলোর জন্য এটা অবশ্যই একটা বড় স্বস্তির খবর। তাদের আটকে থাকা অনেক প্রজেক্ট হয়তো এবার ছাড়পত্র পেয়ে যাবে। কিন্তু অন্যদিকে পরিবেশ কর্মীরা কিন্তু বেশ চিন্তিত। তাদের আশঙ্কা, এর ফলে পরিবেশ আইন অনেকটাই দুর্বল হয়ে পড়বে, আর পরিবেশের ক্ষতিকে একরকম আইনি স্বীকৃতি দেওয়া হবে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় মামলায়। এখানে সুপ্রিম কোর্ট সরকারি নিষ্ক্রিয়তা নিয়ে যে ভাষা ব্যবহার করেছে তা সত্যি সচরাচর দেখা যায় না। আর কাঠগড়ায় ছিল রাজস্থান সরকার। একবার এই সংখ্যাটা দেখুন, ২০ লক্ষ। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা একটা ভয়াবহ জনস্বাস্থ্য সংকটের ছবি। জোজারি, বান্দি, লুনি এই নদীগুলোর মারাত্মক দূষণের কারণে প্রায় ২০ লক্ষ মানুষের জীবন আজ ঝুঁকির মুখে। আদালত কিন্তু এ বিষয়টাকে একদমই হালকাভাবে নেয়নি। আদালত সরকারের এই ব্যর্থতাকে বর্ণনা করতে গিয়ে শোচনীয় বা প্যাথেটিকের মতো কড়া শব্দ ব্যবহার করেছে। ভাবুন একবার, দেশের সর্বোচ্চ আদালত যখন একটা নির্বাচিত সরকারের কাজ নিয়ে এমন মন্তব্য করে, তখন পরিস্থিতিটা কতটা গুরুতর তা বোঝাই যায়। এটা নিছক সমালোচনা নয়, এটা একটা তীব্র ভর্ৎসনা। তবে আদালত শুধু তিরস্কার করেই থেমে থাকেনি, একেবারে অ্যাকশনে নেমেছে। ৩টে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে। ১. এক্ষুনি শিল্পদূষণ বন্ধ করতে হবে। ২. মানুষের স্বাস্থ্য রক্ষার জন্য যা যা জরুরি ব্যবস্থা নেওয়ার তা নিতে হবে। আর ৩. কি কাজ করা হলো তার একটা ডিটেলড রিপোর্ট জমা দিতে হবে। আমাদের তৃতীয় বিষয়টার ফোকাসটা একটু অন্যরকম। এটা বিচার ব্যবস্থার বাইরের কোনো মামলা নয়, বরং ভেতরের শৃঙ্খলা নিয়ে। মানে আদালতকে নিজেদের ঘরও তো সামলাতে হয়, তাই না? এই রায়টা ছিল ঠিক তেমনই একটা কড়া বার্তা। আমাদের দেশের বিচার ব্যবস্থার গঠনটা যদি দেখেন, এটা অনেকটা একটা পিরামিডের মতো। সবার উপরে সুপ্রিম কোর্ট, তার নিচে হাইকোর্টগুলো, আর একদম ভিত্তি স্তরে রয়েছে নিম্ন আদালতগুলো। পুরো সিস্টেমটা ঠিকঠাকভাবে কাজ করার জন্য এই স্তর বিন্যাস বা হায়ারার্কি মেনে চলাটা কিন্তু ভীষণ জরুরি। আর এই পুরো ব্যবস্থার সাংবিধানিক ভিত্তিটা কি? সেটা হলো সংবিধানের ১৪১ নম্বর ধারা, যেখানে খুব পরিষ্কার করে বলা আছে সুপ্রিম কোর্ট যে রায় দেবে বা আইনের যে ব্যাখ্যা দেবে সেটা দেশের বাকি সমস্ত আদালতের জন্য মানা বাধ্যতামূলক। মানে কোনো হাইকোর্ট বা নিম্ন আদালত এটা বলতেই পারে না যে তারা সুপ্রিম কোর্টের রায় মানবে না।
আর এটাই ছিল আদালতের মূল বার্তা, যে বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা টিকিয়ে রাখতে হলে এই শৃঙ্খলাটা মানতেই হবে। কারণটা খুব সহজ, যদি হাইকোর্টগুলোই সর্বোচ্চ আদালতের রায়কে পাত্তা না দেয়, তাহলে তো পুরো বিচার ব্যবস্থাটাই ভেঙে পড়বে। এবার আসি আমাদের চতুর্থ বিষয়। এখানে লড়াইটা একটা রাজ্যের আইনের সঙ্গে নাগরিকদের মৌলিক অধিকারের। রাজস্থানের একটা ধর্মান্তরকরণ বিরোধী আইনকে সরাসরি চ্যালেঞ্জ করা হয়েছে সুপ্রিম কোর্টে। ব্যাপারটা কি হয়েছে, সংখ্যালঘু অধিকার নিয়ে কাজ করে এমন কিছু সংগঠন এই আইনের বিরুদ্ধে মামলা করেছে, আর সুপ্রিম কোর্ট সেই আবেদন শুনে কেন্দ্র এবং রাজ্য সরকারকে নোটিশ পাঠিয়েছে। এর মানে কি? এর মানে হলো আদালতের আনুষ্ঠানিক পর্যালোচনা শুরু হয়ে গেছে। আদালত এখন খতিয়ে দেখবে এই আইনটা কি আদৌ সাংবিধানিকভাবে বৈধ, নাকি এটা নাগরিকদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করছে। এই মামলায় মূলত সংবিধানের ৩টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। আর্টিকেল ১৪ মানে আইনের চোখে সবাই সমান। আর্টিকেল ১৫ মানে ধর্ম বা জাতির ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্টিকেল ২৫, যা প্রত্যেককে নিজের ধর্ম পালন বা প্রচারের স্বাধীনতা দেয়। আবেদনকারীদের যুক্তি, এই আইনটা এই অধিকারগুলোকেই খর্ব করছে। আমাদের আজকের শেষ আলোচনাটা কিন্তু একেবারে আন্তর্জাতিক, আর এর সঙ্গে জড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে বড় কয়েকটা টেক কোম্পানির নাম, অ্যাপল, গুগল আর এলজি। এটা প্রযুক্তি আর মেধাসত্ত্বের দুনিয়ার এক বিরাট মামলা। ঘটনাটা হলো আমেরিকা সুপ্রিম কোর্ট এই টেক জায়ান্টসদের বিরুদ্ধে একটা বড় পেটেন্ট মামলা শুনতেই অস্বীকার করেছে। এর ফলে কি হলো, এই বড় বড় কোম্পানিগুলো কার্যত কোনো শুনানি ছাড়াই একটা বড় আইনি লড়াইয়ে জিতে গেল। ব্যাপারটা বুঝতে হলে পিটিএবিকে জানতে হবে। এর পুরো নাম পেটেন্ট ট্রায়াল অ্যান্ড আপিল বোর্ড। এটা ঠিক আদালত নয়, বরং একটা বিশেষজ্ঞ প্রশাসনিক সংস্থা। এদের কাজ হল কোনো পেটেন্ট আদৌ বৈধ কি না তা টেকনিক্যালি খতিয়ে দেখা। এখন যেহেতু সুপ্রিম কোর্ট এই মামলায় ঢুকলই না, তাই পিটিএবির সিদ্ধান্তই ফাইনাল হয়ে গেল। এর তাৎপর্য কিন্তু বিশাল। এই সিদ্ধান্তের ফলে একটা জিনিস খুব স্পষ্ট হয়ে গেল, এখন থেকে কোটি কোটি ডলারের জটিল পেটেন্ট বিবাদগুলো সরাসরি আদালতে না গিয়ে এই ধরনের বিশেষজ্ঞ প্রশাসনিক সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হওয়ার প্রবণতা বাড়বে। মানে সিস্টেমটাই বদলে যাচ্ছে। তাহলে চলুন এক নজরে পুরো দিনের ঘটনা প্রবাহটা আরেকবার দেখে নিই। একদিকে পরিবেশ নীতিতে একটা বিরাট পরিবর্তন, অন্যদিকে দূষণ নিয়ে সরকারের তীব্র ভর্ৎসনা, বিচার ব্যবস্থার নিজস্ব শৃঙ্খলা রক্ষার কড়া বার্তা, একটা আইনের সাংবিধানিক বৈধতার প্রশ্ন, আর সবশেষে আন্তর্জাতিক পেটেন্ট আইনের একটা নতুন মোড়। ভাবা যায় একটা দিনে এত কিছু? সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, এই ৫টা আলাদা আলাদা রায়, এগুলো কি আসলে একটাই বড় ছবির অংশ? এমন একটা ছবি যেখানে শিল্প আর পরিবেশ, ব্যক্তির অধিকার আর রাষ্ট্রের আইন এবং বিচার ব্যবস্থার বিভিন্ন স্তরের মধ্যে একটা সঠিক ভারসাম্য খোঁজার চেষ্টা চলছে, অবিরত। এই ভারসাম্যটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে তার উত্তর হয়তো ভবিষ্যতই দেবে, তবে বিষয়টা ভাবার মতো, তাই না?